হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ক্রিয়েটিভ ইংলিশ টিউটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবার জন্য ইংরেজি শিক্ষার নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইংরেজি ভাষাটাকে আমাদের বাংলা ভাষার মতো করে আমরা কিভাবে শিখব, তা কতগুলো ধাপে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপ হলো মৌলিক ধাপ। মৌলিক ধাপগুলোতে আবার কতগুলো পর্ব থাকবে। আমি আমার ক্লাস শুরুর পূর্বে আমি আপনাদেরকে বলি যে যারা সবার জন্য ইংরেজি শিক্ষা বলতে এখানে কোনো শিক্ষার্থী বা নির্দিষ্ট কোনো ব্যক্তি বয়সের কোনো সীমাবদ্ধতা থাকবে না। যে কেউই আমার ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এবং 8-10টি পর্ব সম্পূর্ণভাবে শেষ করলে আশা করতে পারি আপনারা নিজেই ইংরেজি বলার বা ইংরেজি লেখার বা ইংরেজি পড়ার যে বিষয়টা সেটা আপনারা ভালোভাবে রপ্ত করতে পারবেন। পাশাপাশি আমার যেই ক্রিয়েটিভ ইংলিশ টিউটরের যে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজের প্রতিদিন লেসন অনুসারে বা আলোচনা অনুসারে কিছু লেসন দেওয়া হবে। আপনারা ওই পেজে ফলো দিয়ে রাখবেন যাতে সেই প্র্যাকটিসগুলো করতে পারেন, কারণ আপনার আলোচনার সাথে সাথে প্র্যাকটিসের বিষয়টা যদি ঠিক থাকে তাহলে আপনার শিক্ষাটা পরিপূর্ণ হবে। আমি প্রথমে জোর দেব, আমরা ইংরেজি থেকে আমরা আমাদের যে ভাষাটা, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, যদি এই বাংলা ভাষাটাকে যদি আমরা ইংরেজিতে রূপান্তর করতে পারি তাহলে আমরা বলতে, লিখতে এবং পড়তে পারবো। আর লিসেনিংয়ের বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করবে এটা তার সামাজিকতার উপর। যাই হোক, আমরা অনুবাদ, যে প্রথম পর্ব হলো গিয়ে অনুবাদ। এখন আমরা যে অনুবাদ করব সেই অনুবাদের বিষয়টাকে আমাদের প্রথমে অনুবাদে যেতে হলে আমাদের একটু টেন্স নিয়ে আলোচনা করব। এখন টেন্সের বিষয়টা অনেকে অনেকভাবে উপস্থাপন করে। সব বইয়েই টেন্সের বিষয় আছে। যারা ছোটো থেকে পড়াশোনা করে আসছেন বা এখনও পড়াশোনা করে আসছেন সবাই জানেন যে টেন্সের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, এখন আলোচনা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনায় চলে যাই। তো টেন্স শিখতে গেলে যে কিছু মূল উপকরণ প্রয়োজন বা উপাদান প্রয়োজন, সেটা হলো টেন্সের উপকরণের মধ্যে আমরা যেটা দিব সেটা হলো প্রথম হলো গিয়ে ক্রিয়া। হ্যাঁ, টেন্সের মূল উপাদান হলো ক্রিয়া। এখন ক্রিয়াটা চেনার উপায়, এখন আমি আরেকটা কথা বলে নিই, ওই ক্রিয়া কী বা ভার্ব কী, এই সংজ্ঞাগুলোর দিকে আমি বেশি জোর দেব না, আমি সোজা ব্যবহারিকের দিকে চলে যাব। টেন্সের প্রথম উপকরণের প্রথম উপাদান হলো ক্রিয়া। ক্রিয়াটা কোথায় থাকে? ক্রিয়াটা বাংলা বাক্যে শেষে থাকে। আমরা জানি যে আমরা এই যে পৃথিবীতে এত মানুষ দেখি, আমাদের পরিবারের যদি যে মানুষ আছে, পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এত মানুষ দেখি, কেউ কিন্তু কারোর মতো নয়, কিন্তু আবার সবাই একরকম। কিভাবে? কেউ কারোর মতো নয় বলতে, কেউ একটু লম্বা, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন, কেউ ফর্সা, কেউ কালো, কেউ হিন্দু, কেউ মুসলমান, ধর্ম, জাতি, বর্ণ ভিন্ন হয়, কিন্তু গঠন কাঠামো কিন্তু সবার এক। দ্যাট মিন্স আমার কপালের নিচে চোখ, পৃথিবীর সব মানুষের কিন্তু কপালের নিচে চোখ থাকে। চোখের নিচে নাক, পৃথিবীর সব মানুষের কিন্তু চোখের নিচে নাক থাকে। তো যাই হোক, এখন ওই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট একটা গঠন কাঠামো রয়েছে। যে আমরা যে ভাষায় কথা বলি, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, পৃথিবীর যে কোনো ভাষারই একটা নির্দিষ্ট কাঠামো রয়েছে। তো বাংলা ভাষার কাঠামোর মধ্যে প্রথমটা হলো গিয়ে, আমি ক্রিয়া নিয়ে আলোচনা করলাম, ক্রিয়াটা বাংলা বাক্যের শেষে থাকবে। আমরা নিচে একটা উদাহরণ দেখতে পাইতেছি যে রহিম ক্রিকেট খেলে। হ্যাঁ, এখানে খেলে শব্দটা বোল্ড করা, আন্ডারলাইন করা। আচ্ছা, এখন
বা জেলেরা মাছ ধরে, এই যে ধরে আন্ডারলাইন করা, ঠিক আছে? তাহলে এখানে এই যে খেলে এবং ধরে, এই দুইটা হলো ক্রিয়া যাদের অবস্থান বাক্যের শেষে। এখন ক্রিয়া হলো কি, কোনো কিছু করাকেই ক্রিয়া বলা হয়। আচ্ছা, এই ক্রিয়াটা নিয়ে আমি কেন আলোচনা করলাম? কারণ ক্রিয়াকে ধরেই আমরা বাক্যে, ওই যে আমি বলেছি আমরা আমার ভাষাটাকে কিভাবে ইংরেজিতে অনুবাদ করতে হয় সেই জিনিসটা আমরা শিখব। এবার আমাদের পরবর্তী ফাংশন হলো যে আমরা এখানে পরবর্তী না প্রথম ক্রিয়াটা নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি, কারণ ক্রিয়াটা প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে। এবার আসতেছে প্রথম উপাদান হলো সাবজেক্ট, যেটা বাংলা ব্যাকরণে কর্তা। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু আমার আলোচনায় চেষ্টা করব ইংরেজি গ্রামারের সাথে সাথে বাংলা ব্যাকরণটাকে উল্লেখ করার জন্য, কারণ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার 95% ক্ষেত্রে এক, আর বাকিটা একটু ভাষাগত কিছুটা ভিন্নতা রয়েছে। সেটি আমরা প্রত্যেকটা আলোচনায় আপনারা স্কিপ না করে, দয়া করে স্কিপ না করে, যারা আমার ভিডিওটা দেখবেন তারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে শুনবেন এবং আপনারা আশা করি উপকৃত হবেন। যাই হোক, এখন সাবজেক্ট হলো বাংলা ব্যাকরণ কর্তা। সাবজেক্ট কি? যার দ্বারা কাজ বা ক্রিয়া সম্পন্ন হয়, মানে যে কাজটা করতেছে। যেমন এখন আমি এখানে চেনার উপায়, আমি সাবজেক্টকে কিভাবে চিনব? এই যে ক্রিয়াটা, এই যে ক্রিয়া খেলে, হ্যাঁ, এই যে খেলে ক্রিয়াটা, এই ক্রিয়াটাকে প্রশ্ন করেন কে বা কারা দিয়ে। এখানে বলছি ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, হ্যাঁ, ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়। যেমন দেখেন, কে খেলে? রহিম খেলে। এখানে রহিমটা কি? সাবজেক্ট। হ্যাঁ, কে ধরে বা কারা ধরে? কে ধরে বা কারা ধরে? জেলেরা ধরে। তার মানে সাবজেক্ট পাওয়ার উপায় হলো কে বা কারা। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি তারেক কবিতা লিখে, এই যে ক্রিয়াটা হলো বাংলা বাক্যে বলেছিলাম, বাংলা বাক্যে শেষে ক্রিয়া থাকবে, এটি হলো ক্রিয়া। কে লেখে? তারেক লিখে। তারেকটা হলো সাবজেক্ট। তার মানে সাবজেক্ট আর ক্রিয়াটা আমরা একটু ধারণা নিলাম। এখানে তারেক হলো সাবজেক্ট। এবার হলো ভার্ব। আমরা যে একটু আলোচনা করেছিলাম, সাধারণ কোনো কিছু করাকে ভার্ব বলে, যেমন খাওয়া, রান্না করা, ঘুমানো, হাঁটা ইত্যাদি। চেনার উপায়, সাধারণত ক্রিয়াযুক্ত বাংলা বাক্যে ক্রিয়া বাংলা বাক্যের শেষে থাকে। এখানে আমি একটা কথা বলেছি, ক্রিয়াযুক্ত বাংলা বাক্যে। আচ্ছা, আমরা বাংলা বাক্য, ইংরেজি বাক্য, বাংলা বাক্যের ক্রিয়া দিয়ে গঠন হয়, বাংলা বাক্য ক্রিয়া ছাড়াও গঠন হয়। যেমন আমি যদি লিখি, হ্যাঁ, রহিম ক্রিকেট খেলে, হ্যাঁ, আবার লিখলাম রহিম একজন ভালো ছাত্র। দেখেন, একটু খেয়াল করেন, এখানে দুইটা বাক্য। রহিম ক্রিকেট খেলে, আমরা জানি বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে, এটা কিন্তু একটা ক্রিয়া। আচ্ছা, রহিম একজন ভালো ছাত্র, এখানে কিন্তু ক্রিয়া নেই, বাংলা বাক্যের শেষে ছাত্র, এটা কিন্তু একটা নাম বা নাউন। তাহলে আমরা দেখলাম বাংলা বাক্য দুইভাবে গঠিত হতে পারে, ক্রিয়া দিয়ে, এটা হলো ক্রিয়াযুক্ত বাক্য, এই পুরাটা হলো ক্রিয়াযুক্ত বাক্য, আর এখানে কিন্তু ক্রিয়া নেই। হ্যাঁ, এখানে কিন্তু ক্রিয়া নেই, এটা কিন্তু ক্রিয়াহীন বাক্য। তার মানে এখন আমি যেটা বলেছিলাম যে ক্রিয়াযুক্ত বাক্যে, সাধারণত ক্রিয়াযুক্ত বাক্যে বাংলা বাক্যের শেষে থাকে ক্রিয়াটাকে চেনার উপায় হলো ক্রিয়াটা বাংলা বাক্যের শেষে থাকবে। আর এটা হলো গিয়ে এই যে রহিম ক্রিকেট খেলে, এটা কি? এটা হলো ক্রিয়াযুক্ত বাক্য, কারণ বাংলা বাক্যের শেষে ক্রিয়া আছে। এই পয়েন্টটা একটু খুব মনোযোগ সহকারে শুনেন এবং এটাকে নোট করে রেখে দেন। ভবিষ্যতে এই যে ক্রিয়াযুক্ত ক্রিয়াহীন, এই দুইটা ফাংশন কিন্তু আমাদের ট্রান্সলেটিং মানে অনুবাদ সিস্টেমে, অনুবাদের মধ্যে আসবে। কারণ ইংরেজি বাংলা বাক্য ক্রিয়া দিয়ে বা ক্রিয়া ছাড়া দুইভাবে গঠিত হতে পারে, কিন্তু ইংরেজি কিন্তু ক্রিয়া ছাড়া হবে না, ইংরেজিতে অবশ্যই একটা ক্রিয়া লাগবে। আচ্ছা, এবার আস্তে আস্তে তৃতীয় উপাদান হলো অবজেক্ট বা কর্ম। আচ্ছা, অবজেক্টটা কি? অবজেক্ট হলো সাবজেক্ট, কর্তা যাকে বা যে বস্তুকে নিয়ে তার কাজ বা ক্রিয়া সম্পন্ন করে তাকে অবজেক্ট বলা হয়।
হ্যাঁ, আমরা সংজ্ঞাটার উপর জোর না দিয়ে আমরা চেনার উপায় এবং ব্যবহারের দিকে চলে যাব। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বা কর্ম পাওয়া যায়। কর্মটা কিন্তু বাংলা ব্যাকরণে, ইংরেজিতে বলা হয় অবজেক্ট, বাংলা ব্যাকরণে বলা হয় কর্ম। এখানে ক্রিয়াকে কি বা কাকে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট আসে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসে। যেমন আমরা এখানে আসি, ওই যে লিখে, কি লিখে, কবিতা লিখে, কি বা কাকে বলেছি, কি লিখে। এখানে যদি বলি এখানে যদি বলি কি খেলে, ক্রিকেট খেলে, এই ক্রিকেটটা কিন্তু অবজেক্ট। কি ধরে, মাছ ধরে, এটা কিন্তু মাছটা কিন্তু অবজেক্ট। হ্যাঁ, তার এখানে আমরা যদি বলি যে এখানে অবজেক্ট, এই যে এখানে তারে কবিতা লিখে, কি লিখে, কবিতা লিখে। হ্যাঁ, আবার শিক্ষক ছাত্রদের ইংরেজি পড়াচ্ছেন। যদি এখানে প্রশ্ন করি কি পড়াচ্ছেন, উত্তর হবে ইংরেজি। তার মানে ইংরেজি হলো গিয়া এই পড়াচ্ছেনের অবজেক্ট। আচ্ছা, যদি প্রশ্ন করি কাকে পড়াচ্ছেন, ছাত্রদেরকে, এই ছাত্রদেরকে হলো অবজেক্ট। হ্যাঁ, এটা যেহেতু, তাহলে এখানে এই বাক্যটা দুইটা অবজেক্ট রয়েছে। সুতরাং এখানে ইংরেজি উভয়ই অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট দুই ধরনের হয় প্রকার বেটা, একটা হলো ডিরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। যখন যেমন এই যে এখানে যেমন ছাত্রদের ইংরেজি পড়াচ্ছেন, এই যে ইংরেজিটা হলো বস্তুবাচক আর ছাত্র হলো ব্যক্তিবাচক। বস্তুবাচক হলো ডিরেক্ট অবজেক্ট আর ছাত্র ব্যক্তিবাচক হলো ইনডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, এখানে শিক্ষক ছাত্রদের, এখানে ছাত্রদের ইনডিরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক কর্ম, এবং ইংরেজি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। হ্যাঁ, এটা হলো গিয়ে বস্তুবাচক কর্ম হবে, বস্তুবাচক কর্ম। তার মানে এখন আমরা তিনটা আমাদের ইংরেজি শেখার জন্য বা টেন্স শেখার জন্য যে উপকরণগুলো দরকার, এই উপকরণগুলো তিনটা উপকরণ সম্পর্কে আমরা ধারণা নিলাম। একটা হলো সাবজেক্ট, আরেকটা হলো ভার্ব, আরেকটা হলো অবজেক্ট। এবার হচ্ছে পার্সন। আমি আবার বলতেছি যে যারা ইংরেজিতে একদম জিরো, আমি আজকে আলোচনা বা আমার আলোচনাটা শুরু থেকে আমি চিন্তা করব যে সবাই ইংরেজিতে জিরো, এবং জিরো থেকে কিভাবে আমাদের একটা মানে ইংরেজি ল্যাঙ্গুয়েজে কীভাবে দক্ষ হয়ে উঠবেন, সমস্ত টেকনিক আপনাদেরকে দেখানো হবে স্টেপ বাই স্টেপ। ওই সময় পর্যন্ত ধৈর্য এবং আমার প্রত্যেকটি ভিডিও খুব মনোযোগ সহকারে দেখা, এটা হলো গিয়ে শর্ত। যাই হোক, এবার আমাদের পার্সন নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, পার্সন সেন্টেন্স বা বাক্য ব্যবহৃত যেগুলো নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্বের কাজ সম্পন্ন করে তাকে পার্সন বলা হয়। আমরা ডিফিনেশনটাকে অত জোর না দিই। এবার পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনকে বাংলা ব্যাকরণে বলা হয় উত্তম পুরুষ, সেকেন্ড পার্সনকে বাংলা ব্যাকরণে বলা হয় মধ্যম পুরুষ, আর থার্ড পার্সনকে বাংলা ব্যাকরণে বলা হয় নাম পুরুষ। তাহলে এখানে ইউ, ইয়োর্স, এটা হলো সেকেন্ড পার্সন। আই, উই, মাই, আই, মি, আস, এগুলো কি ফার্স্ট পার্সন। থার্ড পার্সন হি, শি, করিম, ইব্রাহিম, ওয়াটার বুক ইত্যাদি, এগুলো হলো গিয়ে থার্ড পার্সন। আচ্ছা, এবার আমাদের এখানে একটা ছকের মধ্যে আমি উল্লেখ করে দিয়েছি পার্সন, ফার্স্ট পার্সন আই, উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হলো আই, উই। এখানে আমি একটা নোট দিয়ে দিয়েছি, আই, উই, ইউ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবই থার্ড পার্সন। হ্যাঁ, তাহলে আমরা এখানে আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, আই, উই, ইউ ছাড়া যা কিছু আছে সব থার্ড পার্সন। তাহলে আমরা চারটা উপাদান শেষ করলাম। এবার পঞ্চম উপাদান, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার ট্রান্সলেটিং করতে গেলে, আমি আবার বলছি যে মানুষ তার নিজের ভাষাকে, যে ভাষা শিখতে চায় সে ভাষায় অনুবাদ করতে পারবে, তখন সেই ভাষার প্রায় 90% তার দখলে চলে আসবে। অনুবাদের নিয়মটা শুধু আগে রপ্ত করেন, এরপরে স্পিকিং কীভাবে করবেন, ভোকাবুলারি কীভাবে বাড়াবেন, রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে করবেন, সব একটা করে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব, যদি আমি সুস্থ থাকি, আল্লাহ যদি আমাকে ওই সময় পর্যন্ত আমাকে সুযোগ দেওয়া হয়। এবং যেহেতু আমার চ্যানেলটি নতুন, বা যারা নতুন আমার চ্যানেলে আসছেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি আমার সমস্ত আপডেট আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়।
এবং আমার আলোচনায় বা আমার টিচিং পদ্ধতিতে কোথাও কোনো সংযোজন বা বিয়োজন করতে হলে আমাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আমার আলোচনাটি কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। যাই হোক, আমরা পঞ্চম উপকরণে বা উপাদানে চলে আসি, যেটাকে সাফিক্স বা বিভক্তি বা প্রত্যয়। বাংলা ব্যাকরণে আমরা বিভক্তি বা প্রত্যয় হিসেবে যেটা পাই সেটা ইংরেজিতে বলা হয় সাফিক্স। আচ্ছা, সাফিক্স হচ্ছে এই কয়েকটি লেটারের সমষ্টি, যেগুলো স্টিম রুট ওয়ার্ড ধাতুর পরে বসে নতুন ওয়ার্ড তৈরি করে। আচ্ছা, স্টিম বা রুট ওয়ার্ডটা এখানে অ্যাফিক্স, কিন্তু সাফিক্স প্রিফিক্স অ্যাফিক্স বলা হয়। যাই হোক, এখন রুট ওয়ার্ডটা কি? আচ্ছা, আমরা একটু সাফিক্স সম্পর্কে আমি আবারও বলতেছি যে আমরা সংজ্ঞার দিকে যাব না, আমি ব্যবহারিক দিকটাই হাইলাইট করছি বা আপনাদের সামনে তুলে ধরছি। কারণ সংজ্ঞা শেখার প্রয়োজনীয়তা নাই তা বলবো না, আসলে সংজ্ঞার থেকে আমাদের ব্যবহারিক দিকটাকেই জোর দেওয়া উচিত। কেন? কারণ আমরা অনেক শিক্ষার্থীকে, আমি আমার শিক্ষকতা এতগুলো বছরে প্রায় 2 যুগের উপর সময় নিয়ে আমি অভিজ্ঞতা থেকে বলছি, অনেককে আমি দেখেছি যে ক্লাস ইংরেজিতে 3-4 থেকে তারা ইংরেজি পড়তেছে, 5-এ মানে প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, হ্যাঁ, এইসব লেভেলগুলোতে তাদের ইংরেজিতে পারফরমেন্স মানে রেজাল্ট ভিত্তিক, স্কুলের রেজাল্ট ভিত্তিক তাদের খুবই ভালো ছিল। কিন্তু এর পরবর্তীতে দেখা যায় কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বা বাইরে যাওয়ার ক্ষেত্রে ইংলিশটাকে আবার তাদের নতুন করে শিখতে হয়। তার মানে কি, তারা ইংরেজিটা শিখেছে কিন্তু তারা ব্যবহারিক কীভাবে প্রয়োগ করতে সেই জিনিসটা তারা অনেকেই শিখেনি। যার জন্য আমি ব্যবহারিক দিক থেকে একটু জোর দিচ্ছি, একটু কাইন্ডলি আপনারা একটু দেখেন। আমি আমার মা খুব ভালোবাসা। আমরা জানি যে কোনো বাক্যের প্রাণ হলো শব্দ, মানে শব্দ ছাড়া বাক্য হয় না, অনেকগুলো শব্দ নিয়ে বাক্য হয়। তাহলে তো আমি এখানে এই বাক্যটার ভিতরে, এই যে এই বাক্যটার ভিতরে কিন্তু আমি অনেকগুলো শব্দ ব্যবহার করেছি, 1টা 2টা 3টা 4টা 5টা শব্দ ব্যবহার করেছি, কিন্তু বাক্য কিন্তু হয়নি। কেন হলো না? এখন যদি নিচে একটু খেয়াল করি, আমি আমার মাকে, আমি আমার মায়ের সাথে কে যুক্ত করলাম? খুব ভালোবাসার সাথে রস্যই যুক্ত করেছি। এখন বাক্যটা হয় আমি আমার মাকে খুব ভালোবাসি। এখন কিন্তু বাক্যটা একটা অর্থপূর্ণ বাক্য হয়েছে। তাহলে এটার মধ্যে পার্থক্যটা কি? এটার মধ্যে পার্থক্য হলো এই যে মায়ের সাথে যে কে আসছে সেটা যুক্ত করা হয়নি, এখানে ভালোবাসার সাথে রস্যই আসছে সেটা যুক্ত করা হয়নি। ওই যে বলেছি যে কতগুলি রুট স্টিম ওয়ার্ড, এই যে মা হলো গিয়ে রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ডের শেষে আমি কী করেছি? বাক্য গঠনের প্রয়োজনে একটা আলাদা বর্ণ বা বর্ণ সমষ্টি এখানে যুক্ত করেছি, এখানে আলাদা একটা বর্ণ যুক্ত করেছি ভালোবাসার সাথে। এই যে আলাদা বর্ণ বা বর্ণ, সেটি বিভক্তি। দ্যাট মিন্স আমরা যখন বলি আমাদের বাসার ঠিকানা, এই যে বাসা মূল শব্দটা কিন্তু বাসা বা বাড়ি। হ্যাঁ, এখন যদি প্রশ্ন করা হয় হাউস অর্থ কি? বাড়ি। এখন যদি বলি আমি আমার বাড়ির ঠিকানা, হবে না, আমার বাড়ির ঠিকানা। হ্যাঁ, এখন যদি বলি যে এখন যদি বলি যে আমার বাবা নাম, ফাদার অর্থ বাবা, এখন কিন্তু বাক্যে কিন্তু বাবার নাম যখন বলবো তখন কিন্তু বাবার সাথে র যুক্ত করতে হবে। যে এই যে মূল শব্দের শেষে যে আমরা বর্ণ ব্যবহার করি সেটাই বিভক্তি। হ্যাঁ, আমি এই বিভক্তির ফাংশনটা ট্রান্সলেটর সিস্টেমে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখেন এখানে শিক্ষক ছাত্র, এখানে উপরোক্ত বাক্যটিতে এর হলো, এই এখানে আরেকটা বাক্য আমরা দেখতেছি। হ্যাঁ, শিক্ষক ছাত্র পড়ানো। এখন শিক্ষক ছাত্র এর, হ্যাঁ, ছাত্রদের, এখানে এর দের মানে এর হিসেবে আসছে, আর পড়ানোর সাথে ছে, পড়াচ্ছে। এখানে এর হলো বিভক্তি, ছে হলো বিভক্তি। আচ্ছা, ক্রিয়া বিভক্তি বাংলা টেন্স, ক্রিয়া নির্ণয় করা বাংলায়, হ্যাঁ, এখানে টেন্স ক্রিয়া বিভক্তি দ্বারা বাংলায় টেন্স বা ক্রিয়ার কাল নির্ণয় করা হয়। আচ্ছা, এবার আমার কথা হলো ক্রিয়া বিভক্তি। কথাটা ক্রিয়া বিভক্তিটা কি? আচ্ছা, আমি এখানে একটা উপরের এই বাক্যটাকে একটু নিয়ে আসি, এই যে, হ্যাঁ, এটাকে নিয়ে আসি এখানে নিয়ে এসে এখানে আমরা একটু ছেড়ে দিই। হ্যাঁ, এখানে আমরা জানি মা একটা নাম,
হ্যাঁ, মা একটা নাম। তাহলে এই নামের শেষে যেহেতু আমার আলাদা বর্ণ যুক্ত হয়েছে, তাহলে এই বিভক্তিটাকে বলবো নাম বিভক্তি। আর ভালোবাসা আমরা জানি ভার্ব। এই ভার্বের শেষে যেহেতু এখানে একটা রস্যই যুক্ত হয়েছে, তাহলে এটা হলো কি ক্রিয়া বিভক্তি। যখন ক্রিয়ার শেষে কোনো বর্ণ বা বর্ণ যুক্ত হয় বর্ণ সমষ্টি যুক্ত হয়, সেটা হয় ক্রিয়া বিভক্তি। যখন নামের শেষে যুক্ত হয়, সেটা হলো নাম বিভক্তি। আমার ট্রান্সলেশনের জন্য বা অনুবাদের জন্য আমার কিন্তু নাম বিভক্তির শেখার প্রয়োজন নেই। বিভক্তি শেখার প্রয়োজন রয়েছে, কিন্তু ইংরেজি শেখার জন্য, ট্রান্সলেটিংয়ের জন্য আমাকে জোর দিতে হবে ক্রিয়া বিভক্তিটা। আমি আরেকটা উদাহরণ দিই। যেমন আমরা এরকম লিখতে পারি, যেমন সে কবিতা, হ্যাঁ, এখন লিখে। এখন আমরা যদি এই যেই শব্দটা দেখতেছি, হ্যাঁ, আমরা যেই শব্দটা দেখছি সেটা হলো, হ্যাঁ, এখানে এই যে লিখে, এই যে এই শব্দটাকে আমরা একটু আলাদা করে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন এটা কিন্তু মূল শব্দটা হলো লিখা। আমি যদি প্রশ্ন করা হয় রাইট অর্থ কি, লিখা, হ্যাঁ, তাহলে এখানে হয়ে গেছে লিখে। এখন যদি আমি যদি এখানে যদি এরকম সে কবিতা লিখা এরকম যদি দেই, তাহলে বাক্যটা কেমন হয়? হলো না কিন্তু। তাহলে আমরা যদি এখানে লেখার সাথে একটা, হ্যাঁ, এ যুক্ত করে দেই, তাহলে কি হয়? সে কবিতা, তাহলে কি হয়? সে কবিতা লিখে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখলাম এটা কিন্তু একটা ক্রিয়া বিভক্তি। এখন যদি আমরা এই ফাংশনটাকে একটু কপি করে আমরা যদি এখানে এইভাবে লিখার সাথে ছে যুক্ত করি, তাহলে সে কবিতা লিখছে। হ্যাঁ, যদি এরপরে যদি আমরা এখানে বে যুক্ত করি, তাহলে কিন্তু সে কবিতা লিখবে। হ্যাঁ, আমরা যদি এখানে লেখার সাথে এ ছিল যুক্ত করি, তাহলে আসবে কি লিখে ছিল, সে কবিতা লিখেছিল। তাই তাহলে আমরা এখানে যদি খেয়াল করি, এখানে এ যুক্ত হয়েছে লিখে। হ্যাঁ, আমরা এখানে দেখলাম সে যুক্ত হয়েছে হ্যাঁ, লিখেছে। হ্যাঁ, লিখেছে। আবার লিখেছে না, লিখছে। আর এখানে হবে লিখবে, এখানে লিখেছিল। তাহলে আমরা দেখি সব কিন্তু একই আছে। সে কবিতা লিখা, এ কিন্তু সব কিন্তু একই আছে। এই যে এটা, তারপরে এটা, এটা, সরি, এটা, এটা, আমি যে বোল্ড করেছি এগুলো দেখেন সবই এক। আর এই যে ক্রিয়ার শেষে যে বিভক্তিগুলো যুক্ত হয়ে এগুলো কিন্তু পরিবর্তন করেছে। এখন যদি বলি সে কবিতা লিখে আর সে কবিতা লিখেছিল, বুঝেই যাচ্ছে এটা বর্তমান, এটা অতীত। লিখছে, এটা বোঝা যাচ্ছে চলমান। লিখবে মানে এটা ভবিষ্যৎ। তার মানে আমরা এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই, আমরা এই বিভক্তিগুলো মনে রাখবো কীভাবে? খুব সহজ হিসাব। আমরা তো প্রতিদিন কথা বলি, এটা আমি মাত্র বললাম, আমরা তো প্রতিদিন কথা বলি। আপনারা কথা বলেন কারোর সাথে, আপনার মা, বোন, ভাই, বন্ধু, বান্ধবী, কেউ না আমরা কিন্তু কারোর সাথে কথা বলি। বলার সময় শেষের সাউন্ডটা একটু খেয়াল করলেই হবে।
শুধু মনে রাখতে হবে টেন্স মূলত তিন প্রকার, প্রত্যেক টেন্সের আবার চারটা ফর্ম। চারটা ফর্মের ভিতরে আপনার তিনটা টেন্সে 12টা ফর্ম হয়। 12টা ফর্মের সব বিভক্তি আমাদের রপ্ত করার দরকার নেই। আমাদের ব্যবহারিক জীবনে বা আমরা বই, পাঠ্যপুস্তক বা যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট, তিনটা ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস দুইটা, প্রেজেন্ট এবং পাস্ট, আর প্রেজেন্ট পারফেক্ট, মোট 6-7টা টেন্সের বিভক্তি আমাদের একটু কিছুদিন চর্চার মধ্যে রাখতে হবে। এরপর অটোমেটিকলি আপনার বিচক্ষণ হলে বা আপনি একটু খেয়াল করে কথা বলার সময় খেয়াল করলেই আপনি এই জিনিসগুলো রপ্ত হয়ে যাবে। এটার ব্যাপারে কোনো চিন্তা করার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে আমরা দেখলাম যে বিভক্তি জিনিসটা কতটা শক্তিশালী, এবং এই বিভক্তি জিনিসটা কি আমি কিন্তু আমার পরবর্তী ক্লাসগুলোতে আপনার স্পিকিং বলেন, রাইটিং বলেন, ইংরেজির ম্যাক্সিমাম জিনিসই আমি কিন্তু বিভক্তি ধরে ধরে বোঝাবো, এবং আমার আলোচনাটা হবে বাংলা থেকে ইংরেজি শেখার সহজ উপায়। কারণ আমরা বাঙালি, আমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ বাংলা, আমাদের বলতে, বুঝতে, লিখতে যেরকম বাংলাকে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক বাংলা ধরে যদি আমরা ইংরেজিটা শিখতে পারি, সেই শেখাটা হবে খুব দ্রুত এবং খুব একটা আপনার খুব একটা মজবুত ভিত সহ শেখা হবে। যাই হোক, এখন আমরা এখানে বিভক্তি শিখলাম। তাহলে আমরা জানলাম যে আমাদের ইংরেজি শেখার জন্য যে উপকরণগুলো দরকার, সেই উপকরণগুলো হলো সাবজেক্ট, তারপর হলো 2 নাম্বারটা হলো ভার্ব, অবজেক্ট, তারপর হলো গিয়া পার্সন, তারপর হলো গিয়া আমাদের সাফিক্স, সাফিক্স বিভক্তির যে ফাংশনগুলো। আমরা যদি একটু এখান থেকে এই বাক্যটা নিলাম, এখান থেকে এই বাক্যটা নেই, এখান থেকে এই বাক্যটা নেই, এখান থেকে এই বাক্যটা নেই, তারপরে এখান থেকে এই বাক্যটা নিলাম, তারপরে এখানে 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 এখান থেকে এই বাক্যটা নিলাম, তারপরে এখান থেকে এই বাক্যটা নিলাম। আচ্ছা, এইবার আমরা এখানে এটা পেস্ট করে দিই। আচ্ছা, সরি, বাট এখান থেকে আমরা এই বাক্যটা নিলাম, আমরা এখান থেকে এই বাক্যটা নেই, নেওয়ার পরে আমরা এখান থেকে এই বাক্যটা নিলাম, তারপরে আমরা এখান থেকে এই বাক্যটা নিলাম, তারপরে এখান থেকে এই বাক্যটা নিলাম, নিয়ে আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা এই বাক্যর গঠনে আমরা যদি দেখি, প্রথম হলো গিয়ে সাবজেক্ট, প্রথম হলো আমরা এইভাবে লিখতে পারি, আচ্ছা, একটু খেয়াল করি, এই বাক্যটার ভিতরে রহিম হলো সাবজেক্ট, ক্রিকেট হলো কি অবজেক্ট, আর খেলা হলো ক্রিয়া। পরবর্তীতে যদি আমরা খেয়াল করি, আমাদের গঠন কিন্তু একই রকম। দেখেন যে জেলেরা সাবজেক্ট, মাছ অবজেক্ট, ভার্ব হলো ধরে। আচ্ছা, এই পরবর্তী বাক্যটা যদি আমরা দেখি, তাহলে দেখেন এই ভার্ব হলো, এখানে হলো তারেক হলো সাবজেক্ট, কবিতা হলো অবজেক্ট, আর লিখে হলো ভার্ব। আমরা এর পরবর্তী বাক্যটা যদি দেখি, তাহলে শিক্ষক ছাত্রদের ইংরেজি পড়াচ্ছে, তাহলে এখানে শিক্ষক হলো গিয়া সাবজেক্ট, ছাত্রদের ইংরেজি দুইটি অবজেক্ট, এবং পড়াচ্ছেন হলো
ভার্ব। আচ্ছা, এবার পরবর্তীতে আমরা যদি একটু খেয়াল করি, ভালোবাসি, এটা সাবজেক্ট হলো আমি, আমার মাকে, হ্যাঁ, আমার মাকে হলো অবজেক্ট, আর ভালোবাসিটা হলো ভার্ব। তাহলে এই বাক্য গঠনটা কিন্তু একই। তাহলে আমরা যা দেখেন প্রত্যেকটা বাক্য আমরা একটু আগে আমি বলেছিলাম যে দেখেন, আমি, আপনি, আমাদের পাড়া প্রতিবেশীগুলো, আমাদের পরিবার পরিজন মানুষগুলো দেখতে মানে দেখতে বা ধর্ম, বর্ণ, এই জিনিসগুলোতে ভিন্নতা হয়ে থাকে, কিন্তু কাঠামো কিন্তু গঠন কাঠামো একই। ঠিক ইংরেজি এখানে কিন্তু এই যে রহিম ক্রিকেট খেলে, জেলেরা মাছ ধরে, সে কবিতা লিখে, হ্যাঁ, তারা কবিতা লিখে, এখানে প্রত্যেকটা বাক্য কিন্তু আলাদা আলাদা তথ্য প্রদান করেছে, কিন্তু এদের গঠন কিন্তু একই। তো আমি পরবর্তী ক্লাসে আমি আজকে জাস্ট আপনাদেরকে এই আলোচনাটার মাধ্যমে আমি পরবর্তীতে যে কী আলোচনা করব সেটার একটু ধারণা দিয়ে দিলাম। আমার আলোচনার যারা মানে আমার টিচিং তারাই উপকৃত হবেন যারা প্রতিটা আলোচনা মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমার প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা ক্লাসই পূর্ববর্তী ক্লাসের সাথে সম্পর্কিত। সো আমি আপনাদেরকে আবারও বলবো যে আপনারা প্রত্যেকটা ক্লাস আমার মনোযোগ সহকারে দেখবেন। এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখলে পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিস সহ পরবর্তী ক্লাসগুলোতে আমরা অবশ্যই আপনাদের সামনে আমি উপস্থিত হব প্র্যাকটিস শিট সহ, এবং এটা কীভাবে ট্রান্সলেট করা যায় আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই ভালোভাবে জানবো। তো যাই হোক, কথা আর বাড়ালাম না, ভিডিওটা এমনি অনেকটা লম্বা হয়ে গিয়েছে। আপনারা যারা ইংরেজিতে 0 থেকে দক্ষ হতে চান তাদেরকে ক্রিয়েটিভ ইংলিশ টিউটরের পক্ষ থেকে স্বাগত, এবং আমার এই চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আবারও বলছি যে আমার মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমার আপনাদেরকে ইংরেজি শেখানোর যে প্রয়াস, যে ইচ্ছা, সেটা গতি সম্পূর্ণ তখনই হবে যখন আপনাদের থেকে কমেন্টস বা আপনাদের আমার টিচিং সম্পর্কে কোনো সংযোজন বিয়োজনের কোনো তথ্য বা কোনো কিছু করার প্রয়োজন মনে হলে বা কোনো কমেন্টের মাধ্যমে আমার ভিডিওটা কেমন লাগলো সেই কমেন্টগুলো যদি আপনারা দেন তাহলে অবশ্যই আমি বুঝবো যে আমার শেখানোর যে উদ্দেশ্য সেটা আমার সফল দিকে যাচ্ছে। তো আজকে আর নয়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।